প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক 2। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকা আইনজীবী সমিতিতে 2 দিনে ভোট দিলেন 34.01% ভোটার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ওগান্ডায় বাংলাদেশি সহ আটক 231। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নেত্রকোনায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লোহাগাড়া ছাত্রলীগের সভাপতি গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথকাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মারা গেলেন 5 বারের সাবেক এমপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানকে যুক্তরাষ্ট্রের আলোচনা টেবিলে বসাতে পারে যেসব শর্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চুক্তি না হলে ইরানকে চিরতরে শেষ করে দেয়া হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল সহ আরও একটি আরব দেশকে $500 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ শনিবার 2 মে সকাল 6টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। আটকেরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনের শিক্ষার্থী ও এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে 10-12 জনের একটি দল হঠাৎ শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়কে এসে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল করে। মিছিলে নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আর এক মাইক্রোবাস থেকে 2 জনকে আটক করে পুলিশ। ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ছাত্রলীগের মিছিলের ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ঝটিকা মিছিল চলাকালে 2 জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এদিকে ঢাকা আইনজীবী সমিতিতে 2 দিনে ভোট দিলেন 34.01% ভোটার। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বারখ্যাত ঢাকা আইনজীবী সমিতির 2026-2027 কার্যকরী কমিটির নির্বাচনে বুধ ও বৃহস্পতিবার 2 দিনে 34.01% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণের দ্বিতীয় দিন 4310 জন ভোটার ভোট প্রদান করেন। আগের দিন বুধবার 2759 জন ভোটার ভোট দেন। 2 দিনে মোট 7066 জন ভোটার ভোট প্রদান করেন। আইনজীবী সমিতির এবারের ভোটার সংখ্যা মোট 20,785 জন। সেই হিসাবে ভোট প্রদানের হার 34.01%। বৃহস্পতিবার 30 এপ্রিল সকাল 9টায় দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়। মাঝে 1 ঘণ্টা বিরতি দিয়ে বিকাল 5টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই নির্বাচনে বিএনপি ও গণ অধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, নীল প্যানেল এবং জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্যানেলে 23 জন করে মোট 46 জন ছাড়াও স্বতন্ত্র 9 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীল প্যানেল থেকে সভাপতি পদে মোহাম্মদ আনোয়ার জাহিদ ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এলতুতমির সওদাকার অ্যানি, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাদি হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক মার্জিয়া হীরা, অফিস সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সোহিল খান, সমাজ কল্যাণ সম্পাদক এএসএম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক। সদস্য পদে এই প্যানেল থেকে লড়ছেন এএইচএম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ আদনান রহমান, মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শৌকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম নিশান। অপরদিকে জামাত এনসিপি সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিক লড়ছেন।
এই প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আজমত হোসেন, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আক্তার, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার বাবু, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মুস্তাফিজুর রহমান মাসুদ। সদস্য পদে এই প্যানেল থেকে প্রার্থীরা হলেন বেলাল হোসেন, দিলরুবা আক্তার সুবর্ণা, জহিরুল ইসলাম, কাউসার আহমেদ, মোহাম্মদ কাইয়ুম হোসেন নয়ন, মোহাম্মদ মোহসিন রেজা, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ ইউনুস এবং মোশাররফ হোসেন। অপরদিকে স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্রদেব, মোহাম্মদ শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে দেওয়ান আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে অলিদা বেগম সহ 9 জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনিয়র আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও জানিয়ে দেব, উগান্ডায় বাংলাদেশি সহ আটক 231। অবৈধ অভিবাসন রোধে চালানো এক সমন্বিত অভিযানে 231 জনকে আটক করেছে উগান্ডার পুলিশ। আটকদের মধ্যে 62 নাইজেরীয় সহ বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি সহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী কাম্পালার আজ্জুমানি, বুকুটোনটিন্দা এলাকায় 2টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এক বিবৃতিতে উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম ভ্যানগার্ড এই তথ্য জানিয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার নাগরিক রয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিপুল সংখ্যক বিদেশি উগান্ডায় বসবাস বা কাজ করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়েছিল অভিযান। আটক ব্যক্তিদের মধ্যে 169 জন পুরুষ, বাকি 62 জন নারী। তাদের কারো কাছ থেকে উগান্ডায় বসবাসের জন্য প্রয়োজনীয় কোনো বৈধ নথি বা কাগজপত্র পায়নি উগান্ডার পুলিশ, এমনকি অনেকের কাছে পাসপোর্টও পাওয়া যায়নি। এদিকে নেত্রকোনায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত। নেত্রকোনার পূর্বধলা চৌরাস্তায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার 2 মে সকালে উপজেলার বড় ইলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। সকালে 9টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, পূর্বধলা থানাধীন বড় ইলাসপুর নামক স্থানে দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস এবং শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী কালের টহর গ্রামের মৃত কাসিম আলীর ছেলে আইনুল হক 50 নিহত হন। সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাতনামা আরও একজন যাত্রী মারা যান। এছাড়াও একজন আহত রয়েছেন। ওসি জানান, আপ্যাত নিহতের পরিচয় শনাক্তকরণ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বাস ও সিএনজি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আরও জানিয়ে দেব, লোহাগাড়া ছাত্রলীগের সভাপতি গ্রেফতার। চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের প্রধান গেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে AKM আসিফুর রহমান চৌধুরী 25 নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার 1 মে সন্ধ্যা 7টার দিকে চান্দগাঁও থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসিফ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চান্দগাঁও থানার ওসি নূর হোসাইন মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আন্দোলন কেন্দ্রিক সহায়তার একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথকাল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ রবিবার 3 মে রাতে অনুষ্ঠিত হবে। শনিবার 2 মে সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ গ্রহণ আগামী 3 মে রাত 9টায় অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গেজেট প্রকাশ করেছে এসি। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন ও স্বতন্ত্র ১ জন। এদিকে আজ এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেছেন, নুসরাতের মনোনয়নপত্রটি আগামীকাল নির্বাচন কমিশনে তোলা হবে। এরপর কমিশন আইনগত দিকগুলো পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে। আরও জানিয়ে দেব, মারা গেলেন ৫ বারের সাবেক এমপি। ময়মনসিংহ ৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি মোহাম্মদ মুসলিমউদ্দিন আর নেই। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে আজ শনিবার ২রা মে বেলা ১১:৩০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মুসলিমউদ্দিন ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশাগত জীবনে একজন আইনজীবী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম। তিনি বলেন, বাবা ৮৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। তার জানাজার নামাজ আগামীকাল রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং বিকেল ৫টায় আলহাজ মোহাম্মদ মুসলিমউদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উপজেলার নিয়োগী কুশমাইল নিজ বাড়িতে তাকে দাফন করা হবে। আরও জানিয়ে দেব, ইরানকে যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিলে বসাতে পারে যেসব শর্ত। যুদ্ধ উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে আগ্রহী ইরান। তবে এই আলোচনার জন্য তাদের পক্ষ থেকে স্পষ্ট শর্ত দেওয়া হয়েছে। ওয়াশিংটনকে অতিরিক্ত হুমকিমূলক ও উত্তেজনাকর ভাষা পরিহার করতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, গত শুক্রবার তুরস্ক সফরে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তিনি তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশ্র, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ওই বৈঠকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন সংলাপ নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি। আরাগচি বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলার পথে যায়, তাহলে তা মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তিনি জানান, মতপার্থক্য সমাধানের পথ হিসেবে ইরান এখনও সংলাপকেই অগ্রাধিকার দিচ্ছে। তার বলেন, আমরা চাই আমাদের মতভেদগুলো আলোচনার মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান আবারও আলোচনায় বসতে প্রস্তুত। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই হুমকিমূলক ও অতিরিক্ত আক্রমণাত্মক বক্তব্য বন্ধ করতে হবে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে চলতি বছরের শুরুর দিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর টানা সংঘাত শেষে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ১১ এপ্রিল শান্তি চুক্তির উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। এরপর ইরান সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের জন্য একটি ৩ ধাপের প্রস্তাব দেয়।
তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন আরেকটি প্রস্তাব পাঠিয়েছে। তবে ওই প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ হয়নি। আরও জানিয়ে দেব, চুক্তি না হলে ইরানকে চিরতরে শেষ করে দেওয়া হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সাফ জানিয়ে দেন যে ইরানের সামনে এখন কেবল দুটি পথ খোলা আছে, হয় তারা একটি নতুন চুক্তিতে আসবে, নতুবা মার্কিন সামরিক বাহিনীর চরম আঘাতের মুখোমুখি হতে হবে। ট্রাম্প নিশ্চিত করেছেন যে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম থেকে তিনি সম্ভাব্য সামরিক অভিযানের একটি বিস্তারিত ও হালনাগাদ পরিকল্পনা গ্রহণ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। ট্রাম্প জানান তিনি ব্যক্তিগতভাবে বোমা হামলা পুনরায় শুরু করতে চান না এবং মানবিক দিক থেকে একটি শান্তিপূর্ণ সমাধানই তার পছন্দ। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো টেকসই চুক্তি না হয় তবে ইরানকে চিরতরে শেষ করে দেওয়ার মতো সামরিক সক্ষমতাও যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি মূলত ইরানকে আলোচনা টেবিলে আসতে বাধ্য করতেই কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেন্টকম কমান্ডার জেনারেল ব্র্যাড কুপার প্রেসিডেন্টকে ফাইনাল ব্লো বা চূড়ান্ত আঘাতের বিভিন্ন বিকল্প সম্পর্কে অবহিত করেছেন। এই পরিকল্পনায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোতে সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী হামলার প্রস্তাব করা হয়েছে। ট্রাম্প বর্তমানে ইরানের ওপর নৌ অবরোধ জারি রাখা এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। তিনি বিশ্বাস করেন যে এই অর্থনৈতিক ও সামরিক চাপই ইরানকে তার শর্ত মেনে নিতে বাধ্য করবে। এদিকে তেহরান পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। হোয়াইট হাউস এই প্রস্তাব নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য না করলেও ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি কেবল ফাঁকা প্রতিশ্রুতির বদলে দৃশ্যমান কোনো ফলাফল চান। ইরান যদি পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ না করে তবে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প। এখন দেখার বিষয় তেহরানের নতুন প্রস্তাব এবং ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংকটে কোনো কার্যকর সমাধান আনতে পারে কিনা।